নমস্কার, বিকেল 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনাদের সঙ্গে এবং সকাল থেকে আমাদের নজর রয়েছে সন্দেশখালীতে প্রতি মুহূর্তের লাইভ এক্সক্লুসিভ ফুটেজ আমাদের 6 প্রতিনিধি রয়েছেন সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি। তবে এরই মাঝে নিউজ রুমে এসে পৌঁছেছে জলপাইগুড়ির একটি খবর, বলা ভালো জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের একটি খবর, যে খবর তাক লাগিয়ে দেওয়ার মতো। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই খবর, কারণ সরকারি একেবারে পুলিশের মালখানা থেকে হাফিস নেশার জিনিস। কি কি জিনিস? কি কি জিনিস? ব্রাউন সুগার, কাপ সিরাপ। কে খেলো? কে খেলো ব্রাউন সুগার, কাপ সিরাপ? পুলিশের মালখানাতেই তো রাখা ছিল, সেখান থেকে উধাও 75 গ্রাম ব্রাউন সুগার, 20 বোতল কাপ সিরাপের হিসেব নেই। শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শান্তনু, জানা গেল কি করে যে পুলিশের মালখানায় যে জিনিসগুলো ছিল তার মধ্যে থেকে নেশার কিছু জিনিস হাফিস হয়ে গেছে? দেখো, এটি প্রথমে যখন অ্যারেস্ট করা হয়েছিল দুই অভিযুক্তকে, তাদের কাছ থেকে 265 গ্রাম কিন্তু ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল এবং সেই সঙ্গে 22টি কাপ সিরাপের বোতল উদ্ধার হয়। সে কথা কিন্তু পুলিশের এফআইআরে উল্লেখ করা ছিল এবং পুলিশ যখন অভিযুক্তদেরকে আদালতে পেশ করে সেই সময় দেখা যায় যে তাদের এফআইআরে যে কথা নথিভুক্ত রয়েছে তার থেকে কম পরিমাণ সামগ্রী, অর্থাৎ 75 গ্রাম কম ব্রাউন সুগার এবং 20টি বোতল কম দেখানো হয়েছিল কাপ সিরাপের। সেক্ষেত্রে মামলা গড়াতে চলে আসে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এবং আজকে যারা অভিযুক্ত দুজন ছিল তারা কিন্তু জামিনের জন্য আবেদন করেছিলেন এবং সেই জামিনের জন্য আবেদন যখন কাগজপত্র দেখতে যাওয়া হয় তখন বিচারপতি অর্থাৎ হরিস্টান ডিভিশন বেঞ্চের নজরে পড়ে যে মালখানা থেকে 75 গ্রাম কম ব্রাউন সুগার এবং 20টি বোতল কাপ সিরাপ কম দেখানো হয়েছে এবং সেক্ষেত্রে কেন কম দেখানো হলো, এত পরিমাণ মাদক সামগ্রী গেল কোথায়, এই নিয়ে প্রশ্ন ওঠে এবং সে তারপরেই কিন্তু তিনি তদন্তের নির্দেশ দেন, ডিভিশন বেঞ্চ তদন্তের নির্দেশ দেয়। এডিজি নর্থ বেঙ্গল যিনি রয়েছেন তিনি তদন্ত করবেন এবং আগামী 10 দিনের মধ্যে যে প্রশ্নগুলো উঠেছে, প্রথমত কত পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছিল এবং কত পরিমাণ কম সামগ্রী দেখানো হয়েছিল এবং বাকি সামগ্রীগুলো নেশার সামগ্রী কোথায় গেল, এই প্রশ্নের তদন্ত হবে এবং তদন্ত করে আগামী 10 দিনের মধ্যে কিন্তু কলকাতা সার্কিট বেঞ্চে জমা করার নির্দেশ দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে, যখন এই প্রশ্ন বিচারপতিরা তুলছেন তারপর থেকে একটা কানাঘুষো শুরু হয়ে গিয়েছে যে মালখানায় মাল সুরক্ষিত নয়। কানাঘুষো কি বলছে? কোথায় যেতে পারে এই নেশার জিনিস? দেখো, যেটা বলা হচ্ছে বা যেটা গুঞ্জন চলছে সেটা হচ্ছে যে পুলিশের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার পর যে পরিমাণ সামগ্রী কখনই উদ্ধার হয় সেই পরিমাণ সামগ্রী কিন্তু কাগজে কলমে লিপিবদ্ধ করা হয়, কিন্তু যে এক্ষেত্রে দেখা গেল শিলিগুড়ি মহকুমা আদালতে যখন পেশ করা হলো সেই পরিমাণ কম পরিমাণ দেখানো হলো। অর্থাৎ এক্ষেত্রে হয়তো পুলিশ ভেবেছিল, যেটা বলা হচ্ছে যে কম পরিমাণ সামগ্রী দেখিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু সেই কম পরিমাণ সামগ্রী দেখানোর পর যখন এই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় সেই সময় কিন্তু পুলিশের যে এই যে সামগ্রী হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, মালখানা থেকে উধাও হয়ে যাওয়া বিষয়টি সামনে আসে এবং তারপরেই কিন্তু বিষয়টি গড়াতে যখন ডিভিশন বেঞ্চের নজরে দেখা যায় 10 দিন সময় পাওয়া গেছে। শান্তনু, এই 10 দিনের মধ্যে জানাতে হবে গেল কোথায়, কে খেলো কাপ সিরাপ, নেশার জিনিস কে খেলো? সবচেয়ে বড় কথা, উধাও হয়ে গেল না তো ব্রাউন সুগার, কাপ সিরাপ? জবাব তো পুলিশকেই দিতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট শিলিগুড়ির কাছে প্রডিউস করা হয়, সেখানে দেখা যাচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কোটেন মিক্সচার কাপ সিরাপ সেখানে প্রডিউস করেছে। এই বিষয়টি আজকে মহামান্য আদালতের নজরে আসে এবং আদালত এই 65 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কোটেন মিক্সচার যে মিসপ্লেস হয়েছে এই পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য এডিজি নর্থ বেঙ্গলকে দায়িত্ব দিয়েছে এবং একটা অর্ডার পাস করেছে যে 10 দিনের মধ্যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করে এনকোয়ারি রিপোর্ট 10 দিনের মধ্যে সাবমিট করবার জন্য। রাজ্যের মিড ডে মিল, যে মিড ডে মিল নিয়ে বারবার অভিযোগ ওঠে, রাজ্যের মিড ডে মিল নিয়ে অভিযোগ ওঠে। রাজ্যের মিড ডে মিল মডেল এখন কেন্দ্রের কাছে রাজ্যের মিড ডে মিল মডেল, সেই জন্যই 4000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন, কি হিসেবে জানবো, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে।
দেখো, প্রথমত সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় সরকার 4,000 কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে স্কুলের পরিকাঠামো মান উন্নয়ন সহ একাধিক প্রকল্প রয়েছে এবং সেই খাতেই 4,000 কোটি টাকা বরাদ্দ করেছে। লোকসভা নির্বাচনের আগে যাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসাবে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিড ডে মিল প্রকল্পে রাজ্যকে মডেল বলছে কেন্দ্র। কেন বলা হচ্ছে? প্রথমত, মিড ডে মিলে যেভাবে রাজ্য টাকা খরচ করছে এবং খরচ না হওয়া টাকা পুনরুদ্ধার করে সেই টাকাকে পুনরায় খরচ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই মডেলকেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সচিব পর্যায়ের বৈঠক হয়, সেই বৈঠকেই ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। অন্যান্য রাজ্যও সেই বৈঠকে উপস্থিত ছিল। অন্যান্য রাজ্যগুলিকেও বলা হয়েছে যাতে এই মডেলকে অনুসরণ করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ নিয়ে বারবারই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছিল। দ্বিতীয়ত, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠার জন্য আবার কেন্দ্রের তরফে টিম এসেছে, রাজ্যে একাধিক টিম এসেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিড ডে মিলকে মডেল হিসাবে তুলে ধরায়, রাজ্যের মিড ডে মিল যেভাবে পরিচালিত হয় তাকে মডেল হিসেবে তুলে ধরায় নিঃসন্দেহে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে একটা অন্যতম গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঠিক তাই সোমরাজ, এবং এখানে কোথাও একটা রাজ্য বিজেপির কোথাও একটা অস্বস্তি তৈরি হয়ে যাচ্ছে এখানে। তার কারণ বারবার রাজ্য বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে মিড ডে মিলে দুর্নীতি হয়েছে, টাকা নয় ছয় হয়েছে। কেন্দ্র থেকে একের পর এক প্রতিনিধি দল এসেছে, তারা দেখে গিয়েছেন, তারা রিপোর্ট দিয়েছেন। দেওয়ার পরেও দেখা যাচ্ছে যেভাবে মিড ডে মিলের টাকা খরচ করা হয়েছে রাজ্যে, তাকেই মডেল হিসেবে ধরছে কেন্দ্র। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল প্রতিহিংসার রাজনীতির কথা বলছে। কারণ বারবার বিজেপি নেতারা বলেছেন যে এখানে মিড ডে মিলে কারচুপি হচ্ছে। আর বিজেপি কি বলছে শোনাবো, আগে তৃণমূলের বক্তব্য শোনাবো। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা? কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলটা হচ্ছে মডেল, আদর্শ। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা করছে কেন্দ্রের সরকার, মোদী সরকার, আর এখানে কুৎসা করছে বিরোধীরা। এটাই তো প্রতিহিংসার রাজনীতি, এটাই তো বৈপরীত্য, এটাই তো বৈষম্য। ফার্স্ট বয়কে তো লোকে প্রাইজ দেবে, ফার্স্ট বয়কে কি করে পানিশমেন্ট দেয়? তো সুতরাং এর থেকেই বোঝা যায় আসলে দুধ কা দুধ পানি কা পানি মানুষ করে নেন। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা জনমুখী বা জনদরদিপূর্ণ? বিজেপির যে অভিযোগ ছিল সে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ছাত্রদের আমরা কষ্ট দিতে পারি না। ছাত্রদের যাতে কষ্ট না হয় সেটাও যেমন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেখবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রথম দিকের প্রায়োরিটি। অনিয়মের তদন্ত ধরছি আমরা, কিন্তু তার সত্ত্বেও সমস্ত স্কিম যাতে বন্ধ না হয় সেদিকেও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আছে। হাওয়া অফিস বলছে যত সময় গড়াবে তত গরম আরো বাড়বে। হ্যাঁ, উত্তেজনার পারদ চড়বে, গরম বাড়বে, কারণ ভোট আসছে তো। আর গরম বাড়বে মার্চের প্রথম সপ্তাহ থেকে। তার কারণ নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে। নরেন্দ্র মোদী মার্চের প্রথমেই, একদম শুরুতেই তিনবারে রাজ্যে আসবেন। 1 মার্চ, 2 মার্চ, 6 মার্চ সভা, নরেন্দ্র মোদীর সভা। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, এই 3 জায়গায় জনসভা। আমি একটু স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করব এই 3টে জায়গাকেই প্রথমে বেছে নেওয়ার কারণ কি। দেখো অতনু, তুমি জানো যে আগামী 6 মার্চ বারাসাতে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন, সভা করবেন, সেটা আগেই ঠিক ছিল। এবং সেখানে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে মহিলা ন্যায় সমাবেশ করবেন এবং সেই
বারাসাত থেকে নরেন্দ্র মোদী তিনি মহিলাদের কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি তুমি জানো যে লোকসভা নির্বাচনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী রাজ্য থেকেই অর্থাৎ বাংলা থেকেই কিন্তু লোকসভা ভোটের প্রচার তিনি শুরু করে দিতে চাইছেন। আগামী 1 মার্চ আরামবাগে তিনি জনসভা করবেন। মূলত তুমি জানো যে আরামবাগ সেখানে কৃষি প্রধান এলাকা, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সেখানে একদিকে যেমন তুমি জানো যে রাজ্য জুড়ে রাজ্যের বারবারই বলা হয় সেখানে কৃষকদের সেখানে বিভিন্ন সমস্যা রয়েছে, ফলে সেই আরামবাগের জায়গা থেকে একদিকে যেমন কৃষকদের বার্তা দেবেন প্রধানমন্ত্রী বলেই মনে করা হচ্ছে, পাশাপাশি একেবারে লোকসভা ভোটে কি বার্তা দেন বা সামগ্রিকভাবে তিনি কি বলতে চান সেই বিষয়টাকে তিনি তুলে ধরবেন। 6 তারিখে সন্দেশখালী ইস্যুতে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে যেমন নজর থাকবে। 2 তারিখ 2 মার্চ কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগর কিন্তু তুমি জানো যে বিজেপি কিন্তু এবার লোকসভা ভোটে কৃষ্ণনগর যে আসন সেটাকে কিন্তু তারা টার্গেট করেছে, ফলে সেই জায়গা থেকে একেবারে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। এবং যে সমস্ত আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরো একটি বিষয়, সেটা হচ্ছে এই যে লোকসভা নির্বাচনে রাজ্যে মোট 12টি সভা করবেন প্রধানমন্ত্রী, এবং পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন 12টি সভা। ভেঙ্কটেশ্বর, থ্যাংক ইউ ভেঙ্কটেশ্বর। 12টি সভা করবেন প্রধানমন্ত্রী। শুধু নরেন্দ্র মোদী কেন, কেন্দ্রের আরো নেতারা আসবেন, অমিত শাহ আসবেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী সভা হওয়ার সম্ভাবনা আছে 1 তারিখ এবং 2 তারিখ, 2 দিনই, এবং 6 তারিখে উনি আসবেন। আপাতত এই 3 দিন আসার সম্ভাবনা আছে। কিন্তু এই যে প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তৃণমূল কিভাবে দেখছে? কোথাও কি চাপের জায়গা তৈরি হচ্ছে? তৃণমূল বলছে একেবারেই না। 2021-এও তো দেখা গিয়েছিল যতবার হাসবে ততবার হারবে। শুনুন। এক সপ্তাহে 3 বার আসা মানে বিরাট গুরুত্বপূর্ণ। যাচ্ছেন না তো অন্যত্র, আসছেন এখানে, কারণ তার সামনে দাঁড়ানো এবং তার কণ্ঠকে রোধ করা অত সহজ নয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। তাই সপ্তাহে 3 বার আসতে হচ্ছে। 21 সালে এসেছিলেন, আপকা বার 200 পার হয়ে গেছে, দিল্লিকে উস পার মানুষ করে দিয়েছেন। যত আসবে তত আরো মানুষ ঠেলে পাঠিয়ে দেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার এক গুরুতর অভিযোগ। পরীক্ষা চলছে, সেই পরীক্ষা চলাকালীন নাকি হেনস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। আর যখন এই অভিযোগ উঠছে তার ঠিক পরের দিন অস্বস্তি এড়ানোর কৌশল বার হয়ে গেল। ঠিক পরের দিন অস্বস্তি এড়াতে পরীক্ষাই স্থগিত করা হলো। পরীক্ষাই স্থগিত করে দেওয়া হলো তার পরের দিন। তার ঠিক আগের দিন অর্থাৎ গতকালই অভিযোগ উঠেছিল যৌন হেনস্থার। কি অভিযোগ? না, পরীক্ষা চলাকালীন এক অধ্যাপক যৌন হেনস্থা করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জার্নালিজম ডিপার্টমেন্টের প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত। কি অভিযোগ করেছিলেন গতকাল, কোন অভিযোগের প্রেক্ষিতে আজ পরীক্ষাই স্থগিত হয়ে গেল, শুনুন। আমি জাস্টিস চাই, আর কিছুই চাই না। আমি নিজেও অবাক হয়ে গেছি, মানে নিজে অবাক, আর আমি ভীষণ আনসেফ ফিল করছি এখন ইউনিভার্সিটির ভেতরে। আমি নিজেও জানি না যে আমি কি করবো এরপরে। আমি একটাই জিনিস, যে এটা কেন করেছে, কেন করলেন, আমি জাস্টিস চাই। কুপ্রস্তাব দেওয়া হয়েছে বা কিছু এরকম আপনার সাথে ঘটেছে? হ্যাঁ, মানে বাজে নজরে দেখতেন। আমি ভয়ে চেপে গেছি, মানে স্যার তো আমাদের স্যার তো, আমি কি বলবো। আমার ভয় ছিল যে মার্কস কেটে নেন যদি। আমার তো ভয় লাগছে ইউনিভার্সিটি যেতে, যে এরপরে কি হবে। খবরের সন্দেশখালী। তো এই সন্দেশখালীতে খবর শুরু হয়েছিল যাকে দিয়ে, সেই শেখ শাহজাহান এখনো অধরা। এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যত দুর্নীতির তদন্ত করেছেন, কাউকে বলেছেন কিংপিন, কাউকে বলেছেন প্রভাবশালী, কাউকে বলেছেন অত্যন্ত প্রভাবশালী। শাহজাহান সম্পর্কে তাদের দাবি, শাহজাহান ব্লু আইড বয়। শেখ শাহজাহান ব্লু আইড বয় বলছে তদন্তকারী সংস্থার আইনজীবী। ব্যাংশাল আদালতে শাহজাহানের জামিনের বিরোধিতা করে শাহজাহানকে ক্ষমতাবান দাবি করছে ইডি। বলছে এতটাই ক্ষমতাবান যে 15 মিনিট, মাত্র 15 মিনিটে যে 3000 জনকে জড়ো করতে পারে, তাকে তো ক্ষমতাবান বলতেই হবে। তো এই সওয়াল জবাব কি হলো ব্যাংশাল আদালতে, আর জানবো। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, দেখুন, 15 মিনিটের মধ্যে 3000 জনকে জড়ো করা, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। 15 মিনিটের মধ্যে 3000 জনকে জড়ো করা, এটা তো একটা অদ্ভুত ব্যাপার।
একেবারেই অতনু। এই শাহজাহান শেখকে আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে ইডির তরফে শাহজাহান শেখকে ক্ষমতাবান বলা হয়। তার কারণে ব্যাখ্যা করতে গিয়ে ইডির আইনজীবী আদালতকে জানান 5 জানুয়ারি যদি ইডি আধিকারিকরাও তার বাইরে তল্লাশি অভিযানে গিয়েছিলেন, 15 মিনিট ধরে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এই 15 মিনিটের মধ্যেই 3000 লোক জড়ো হয়েছিল যারা তারা হামলা চালিয়েছিল ইডি আধিকারিকদের ওপরে। এই কারণে কিন্তু শাহজাহানকে ক্ষমতাবান বলা হচ্ছে। শাহজাহানকে কেন ক্ষমতাবান বলা হচ্ছে ইডির তরফে? শাহজাহানের বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড, পুরনো যে অপরাধগুলি তিনি করেছেন, যে এফআইআর গুলো হয়েছিল, সমস্ত তথ্য কিন্তু আজকে আদালতের কাছে পেশ করা হয়েছে ইডির তরফে। এবং সেখানে বলা হচ্ছে সরকারি দপ্তরে হামলার ঘটনায়, অর্থাৎ শাহজাহানের নেতৃত্বে সরফেরিয়াতে সরকারি দপ্তরে হামলার ঘটনা ঘটেছিল। সেখানে 4 জন সরকারি অফিসারকে ঘরে আটকে মারধর করা হয়েছিল। সেই মামলার হতে শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। শাহজাহানকে চার্জশিট দেওয়ার পরে কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি, এমনকি তাকে অ্যাবসকন্ডিং অর্থাৎ ফেরার ঘোষণা করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। তারপরে সে বহাল তবিয়তে তার গ্রামেই থেকেছে। এই কারণেই শাহজাহান ক্ষমতাবান, এমনই ব্যাখ্যা হচ্ছে ইডির। অন্যদিকে খুনের মামলা 2019 সালে খুনের মামলাতেও শাহজাহানের বিরুদ্ধে কিন্তু সরাসরি এফআইআর হয়েছিল। সেই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়টি আদালতে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই কি ইডির মনে হচ্ছে যে শাহজাহান ব্লু আইড বয়? অমিত, একেবারেই এই তথ্যগুলো আদালতের সামনে তুলে ধরে শাহজাহানকে ব্লু আইড বয় বলা হচ্ছে। এমনকি শাহজাহান যদি জামিন পেয়ে যান বা আগাম জামিন পেয়ে যান বা প্রোটেকশন পেয়ে যান, তাহলে তিনি বাইরে পালিয়ে যেতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে মামলা ভেস্তে যেতে পারে, কারণ শাহজাহানের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে হাতে এসছে। সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডির তরফে, এমনও উল্লেখ করা হয়েছে আদালতে। সেই জায়গা থেকেই বারবার বলা হচ্ছে যে শাহজাহান ক্ষমতাবান, কারণ যার একটি ফোনে 3000 লোক জড়ো হয়েছে। শুধু ইডি এটা বলছে না, সুমোটো যে মামলা করা হয়েছিল 5 তারিখে ঘটনার প্রেক্ষিতে রাজার থানায় যে সুমোটো মামলা করা হয়েছে পুলিশের তরফে, পুলিশের এফআইআরে কিন্তু উল্লেখ করা হয়েছে শাহজাহানের ফোনে 3000 লোক জড়ো হয়েছিল। স্বাভাবিকভাবেই ইডির তরফে আদালতে শাহজাহানকে ক্ষমতাবান বলা হয়েছে এবং এই যুক্তিগুলো তুলে ধরা হয়েছে আদালতের সামনে। ধন্যবাদ। তো এই শেখ শাহজাহানকে প্রথম যখন ধরতে গিয়েছিল ইডি, তারপর ইডির আধিকারিকদের মার খেতে হয়, টোটোয় করে তারা একরকম পালিয়ে আসেন। তারপর থেকে আস্তে আস্তে সন্দেশখালী উত্তপ্ত হতে শুরু করে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাওয়ার চেষ্টা করেন, পুলিশ আটকে দেয়, 144 ধারা হয়, শেষমেশ যান নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও গিয়েছেন। তিনি বলে এসেছিলেন তিনি সোমবার আবার যাবেন, তিনি আবার সোমবার যেতে চান, আর তার জন্য তিনি আদালতের দ্বারস্থ হলেন। কিন্তু এইখানেই সমস্যা। বিচারপতি প্রশ্ন করছেন সোমবারই কেন যেতে হবে আপনাকে? আপনি তো অন্যদিন যেতে পারেন, কেন সোমবার? সোমবার সন্দেশখালী যেতে হবে কেন? আপনি তো অন্য যে কোনো দিন যেতে পারেন। আপনার জন্য কি সেখানে মঞ্চ বাঁধা রয়েছে? আপনার জন্য সেখানে আগে থেকে কোনো ঘোষিত কর্মসূচি রয়েছে? যদি সেসব কিছু না থাকে তাহলে এই আবেদন আপনি করছেন কেন যে আপনাকে সোমবারেই যেতে হবে? এই আবেদনের কোনো ভিত্তি পাচ্ছেন না বিচারপতি। বিচারপতির কি পর্যবেক্ষণ? বিচারপতি কেন সোমবার প্রসঙ্গ নিয়ে বলছেন? অর্ণব, জানতে চাইছিলাম, প্রতিনিধি অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, সোমবার যেতে চাইছেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিচারপতি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। কি বলছেন বিচারপতি সোমবার সন্দেশখালী যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর? সর্বশেষ হওয়া যে সোমবার আমরা পেরিয়ে এলাম, সেই সোমবারে হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছিলেন। আবারও ঠিক পরের সোমবারে 26শে ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী তিনি যেতে চান সন্দেশখালী। তিনি আবেদন করেন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দেয়নি। সোমবারের পরিবর্তে অন্য কোনো দিন তিনি যান। কেন সোমবারটাই তার বাঁচা হলো? সোমবারে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সন্দেশখালী, সেখানে কি কোনো ম্যারাপ বাঁধা আছে, মঞ্চ বাঁধা আছে? সেখানে তিনি যে ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন, কোনো পোস্টার, কোনো হোর্ডিং ছাপানো হয়ে গিয়েছে, সেটা চেঞ্জ করা যাবে না? কেন সোমবারের মধ্যে আটকে থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্নও তোলেন বিচারপতি কৌশিক চন্দ্র। এবং তিনি এটাও বলেন যে ব্রিগেড চলার মতো কোনো আহ্বান তো নেই যে 26শে ফেব্রুয়ারি সোমবার সন্দেশখালী চলো, তাহলে কেন সোমবারের পরিবর্তে অন্য কোনো দিন করা যাবে না? কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবীরা জানান যে ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে এবং শনিবার পর্যন্ত 144 ধারা নতুন করে জারি করা হয়েছে সেই
সেই পরিমাণ সেই জায়গা ব্যাপ্তি সেগুলো হয়তো বাড়তে পারে, আবারও হয়তো আটকে দেওয়া হতে পারে। তাই সোমবার দিন তার বিশেষ কিছু কর্মসূচি ছিল এই এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলা বা সহ বিভিন্ন কিছু। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র বলেন সোমবার নয় মঙ্গলবার আসুন, আবেদন শুনে বিচার বিবেচনা করে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ রাখবে। বেশ, অর্থাৎ অর্ণব, সোমবার তো শুভেন্দু অধিকারী যেতে পাচ্ছেনই না, মঙ্গলবার আবার এটা নিয়ে আদালতে বিচারপতির কাছে যাওয়া হবে। বিচারপতি তারপর সেখানে একটা সিদ্ধান্ত হবে যে কবে শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাবেন বা যেতে পারবেন। ধন্যবাদ অর্ণব।